হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বিগত কয়েকদিন ধরে আপনারা ভিডিওতে দেখেন আমি প্রতিদিনই 4-5 ঘন্টা করে রাইড শেয়ার করি। আজকেও করছি, কিন্তু আজকে একটা জিনিস চেঞ্জ ছিল। বিগত দিনের চেয়ে আজকে যে আমার ইনকাম সেটা হয়েছে ডাবল। চলেন আর বক বক না করে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জুন মাসের 24 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 10:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ইসলামপুর এলাকাতে। সকালবেলা রেডি হয়ে বের হওয়ার আগে আমি পাঠাও অ্যাপটা ওপেন করছি বাসায় বসেই, এবং তখন পাঠাও অ্যাপে দেখলাম পুরো ম্যাপটাই লাল। ভাবছি যে রিকোয়েস্ট তো আসবেই। আসলোও রিকোয়েস্ট, দুইটা রিকোয়েস্ট আসলো পরপর। প্রথমটা আমি ক্যান্সেল করে দিছি, পরেরটাও ক্যান্সেল করছি, কারণ প্রথম দুইটাই ছিল পার্সেল রিকোয়েস্ট। এর পরে যে রিকোয়েস্টটা আসে ওইটাও বাই পার্সেল। পরে ওইটা অ্যাকসেপ্ট করছি, কারণ প্রথম দুইটা অনেক কম টাকা ছিল, পরেরটা ছিল যমুনা ফিউচার পার্ক। আমি ভাবছি যে সাথে করে আরেকজনও নিয়ে যেতে পারবো। আর যে সেন্টার তারে জিজ্ঞেস করছি যে কে কী জিনিস, উনি বলছে একটা পাসপোর্ট অনলি। পরে গেলাম ওইটা রিসিভ করতে। ওইটা রিসিভ করছি আমি মিডফোর্টের সামনে থেকে, এবং তখনই আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করে নেই। এক ভাইয়া, সে আছে চকবাজার, উনি যাবে হইলো গুলশান। সে ভাড়া অফার করছে 152, আমি তারে 169 টাকা অফার করছি, উনি রাজি হয়েছে। ওনারে ফোন দিয়ে বলছি ভাই 5টা মিনিট দাঁড়ান, আমি আসতেছি। ওই দিক দিয়ে যে সেন্টার, উনি সাথে সাথেই চলে আসছে পার্সেল নিয়ে। পার্সেলটা তো দেখতেই পাচ্ছেন, একদম ছোট্ট একটা খাম, ভিতরে পাসপোর্ট পুরো ভালো মতো সিল করা। যে সেন্টার, উনি আমার বাইকের যে নাম্বার সেটারও ছবি তুলে রাখছে। ওনার কাছ থেকে পার্সেলটা কালেক্ট করে গেলাম চকবাজার এই ভাইয়ারে কালেক্ট করতে। ওনারে নিয়ে রওনা দিয়ে দিলাম। পথে যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। কয়েকদিন আগে এক ভাই প্রশ্ন করছিল যে মোটরসাইকেল ব্যাংক ড্রাফট দিয়ে চালানো যায় কি না। আমি তার উত্তর দিছিলাম যে আমি ঢাকা শহরে দেখছি অনেকেই চালায়, তবে পুলিশে যদি ধরে তাহলে কি করবে এটা আমার জানা নাই। তবে আপনি চালাইতে পারবেন, কারণ অনেকেই চালায়। এই যে আজকে প্রমাণটা দেখাইলাম, এই যে এই লোকের কোনো নাম্বার নাই, উনি ব্যাংক ড্রাফটের কাগজটা লাগায়া তারপর ইচ্ছা মতো চালাইতেছে। ওই ভাইয়ার ডেস্টিনেশন ছিল বনানী, মানে গুলশান 2 থেকে একটু ভিতরের দিকে। এখন উনি রাস্তার মধ্যে বলে যে উনি ইউনাইটেড হাসপাতাল যাবে। ওইখান থেকে দূরত্ব মনে হয় 3 কিলোমিটারের মতো। আমাকে বললো যে ভাড়া একটু বাড়ায় দিবে, সমস্যা নাই। নামার পর উনি আমারে দিল 1000 টাকার নোট, আর আমার কাছে তো ভাঙতি নাই। আর আমাদের কথা সাইড দিয়ে এক ভাইয়া যাইতেছিল মোটরসাইকেলওয়ালা, উনি শুনে ফেলছে। উনি আমাদের বলতেছে যে ভাই 2টা 500 আছে, হবে নাকি? ভাই এই দেখেন, মানে রাস্তাঘাটে মানুষ যে কতটা ভালো, কতটা যে উপকারী বাংলাদেশের মানুষ বইলা বোঝানো যাবে না। এই লোকটার কিন্তু কোনো দরকার ছিল না, তাও উনি 1000 টাকার ভাঙতি করায় দিল। আর আমার যে ভাইয়াটা মানে যাত্রীটা, উনিও ভাই চরম ভালো মানুষ। উনি আমাকে জিজ্ঞেস করতেছে ভাড়া কত আসছিল, আমি বলছি 170। উনি আমাকে বলছে আপনি 250 টাকা রাখেন, মানে 3 কিলোমিটারের ভাড়া উনি আমার 80 টাকা দিয়ে দিল। যাক, আজকে সকাল সকালই দুইজন ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল। ওনার কাছ থেকে ভাড়া নিয়ে আমি জলদি জলদি চলে গেলাম সেই যমুনা ফিউচার পার্কের সামনে। কারণ যে রিসিভার উনি দাঁড়ায় আছে, উনি আমার ফোন দিয়ে বলল উনি যমুনা ফিউচার পার্কের অপোজিটে দাঁড়াইছে। আমি তারে বললাম ভাই আমি কুড়িল দিয়ে আসতেছি, আপনি আবার রাস্তা পার হয়ে এই পাশে আসেন। উনি আবার কষ্ট করে এই পাশে আসলো। তারে আমি যে পাসপোর্টটা দিলাম, সে ভালো মতো চেক টেক করে দেখলো যে ছবিটা তার নিজের কিনা, কারণ অন্য পাসপোর্টও দিতে পারি তাই না। যাক, পাসপোর্ট ঠিক পাইয়া উনি আমার ভাড়া পুরাটা দিয়ে দিল। তারপর ওইখানে দাঁড়ায় থাকা অবস্থাতেই আমার পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু মানে মোটরসাইকেলের অভাব নাই, কিন্তু এই যে ভাইয়াটা উনি আর জিজ্ঞেস করছে, উনি নাকি রিকোয়েস্ট মাত্রই দিছে আর সাথে সাথেই আমার কাছে আসছে। ও আচ্ছা, প্রথম যে পার্সেলটা দিছিলাম ওইটার ভাড়া আসছিল 250 টাকা, আর পাঠাও কমিশন গেছিল 53 টাকা। এখন এর পরের যে যাত্রীটা পাইছি, ওনার গন্তব্য ছিল বুয়েট। সো আমরা চলে গেলাম সেই গুদারাঘাট রোড দিয়া। ঈদের ছুটিতে ঢাকা শহরে কিন্তু যেসব রাস্তাঘাট ভাঙাচোরা ছিল ওগুলো মেরামত করছে, রং টং করছে। কিন্তু এই যে এই রাস্তাটা ভাই জীবনেও মনে হয় ঠিক করবো না। এটা আজীবন, মানে আমি আপনি হারা জীবন যতদিন বাইচে আছি ততদিন এই রকম ভাঙাচোরা অবস্থাতেই গাড়ি চালাইতে হইব এটার উপর দিয়ে। এইবার একটু ভিডিওতে লক্ষ্য করেন, স্ক্রিনে আমার সামনে যে চালক বা চালিকা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, উনার মাথায় আছে না কোনো হেলমেট, না আছে মোটরসাইকেলে বাঁধা কোনো হেলমেট। এর মানে হলো উনার হেলমেট উনি ইউজই করে না, দরকারই পড়ে না। উনার মাথা লোহা দিয়ে বানানো, যেটা কিনা পড়লেও ভাঙবে না। ইভেন কি যদি মাটিতে পড়ে, মাটি মানে ভাঙ্গা যেতে পারে, ওনার মাথার কিছু হবে না। আর উনি যে রাস্তাটা পার হইলো, এটা হলো 4 রাস্তার মোড়। এখানে সবসময় ট্রাফিক থাকে, সবসময় সার্জেন্ট থাকে। আমি আপনি যদি কোনোদিন ভুলেও মানে এই রাস্তাটা মোটরসাইকেলে হেলমেট ছাড়া পার হই, দেখবেন যে সার্জেন্ট লাফ দিয়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ছে, আর ট্রাফিক পিছন দিয়ে টাইনা ধরছে আপনার মোটরসাইকেল। তখন হয়তো আপনার 1000 টাকা ঘুষ দিতে হবে, নাহলে 2000 টাকার কেস নিয়ে বাসায় যাইতে হবে। আর উনারে কেউ দেখে না। পেঁচাল তো অনেক পায়রা ফালাইলাম, কিন্তু লাভ তো কিছুই হইল না। আচ্ছা চলেন ভাইয়ার আগে নামাই। এই ভাইয়ারে নিয়ে যাওয়ার সময় নীলক্ষেতের মোড়ে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকে 200 টাকার তেল ভরছিলাম আমি। তারপর উনারে নামায় দিছি বুয়েট ক্যাম্পাসে।
ভাড়া আসছিল 231 টাকা, পাঠাও কমিশন গেল 37 টাকা, 15%। আর দূরত্ব ছিল 12.7 কিলোমিটার। আমাদের সময় লাগছিল 36 মিনিট। ওই ভাইয়েরা যখন ড্রপ করলাম তখন ঘড়িতে বাজে 12টা 30। আমি তারপর যে বক্সিবাজার মোড় আছে ওখানে যা দাঁড়াইছি, এবং দাঁড়ানোর সাথে সাথেই পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাই গেছি। ওই বক্সিবাজার মোড় থেকে এক ভাইয়েরা নিয়ে যেতে হবে শনির আকড়া। শনির আকড়া যাইতে আমার 10 থেকে 12 মিনিটের মতো লাগছিল, কারণ ফ্লাইওভারের উপর দিয়ে গেছি। আর আজকে ফ্লাইওভারে অনেক বেশি গাড়ি ছিল, বলতে গেলে গতকালকের তুলনায় আজকে গাড়ি ঘোড়ার সংখ্যা 5 গুণ বেশি, এবং অনেক বেশি ডেঞ্জারাস ছিল। সবচেয়ে বেশি ঝামেলা করে এই যে সিএনজিগুলা, হরন দিলে সাইডও দেয় না, আবার টানও নাই অগো, মানে অগো পিছে পিছেই যাইতে হইব। যাত্রীরা নামানোর পর ভাড়া আসছিল 137 টাকা। ভাই আমার 150 টাকা দিছিল, কারণ যে টোলের টাকাটা ওটাও আমি দিছিলাম। পাঠাও কমিশন গেল 23 টাকা, দূরত্ব ছিল 6.6 কিলোমিটার। ওইখানে যখন আমি ভাইয়ার কাছ থেকে ভাড়া নিতেছিলাম তখনই আমার পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। রায়েরবাগ থেকে এক ভাইরে নিয়ে যাইতে হবে সেই গুলিস্তান। এখন রায়েরবাগ যাইতে হলে আমার সেই মাতোয়াইল দিয়ে ঘুরে আসতে হবে। আর আমার আগের যাত্রী উনি নামছে হইলো ফুটওভার ব্রিজের নিচে, মানে বাম সাইডের লেনে। আর বাম সাইডের লেনটা সবসময় বাস টাস দাঁড়ানো থাকে, এই জন্য প্রায় জ্যাম থাকে। যাক, শেষমেশ গেলাম সেই মাতোয়াইল ঘুরে রায়েরবাগ, তারপর তারে নিয়ে চলে গেলাম সেই গুলিস্তান। সময় লাগছিল মাত্র 10 মিনিটের মতো। আর ভাড়া আসছিল 165 টাকা। আমি বুঝলাম না এত টাকা কেন ভাড়া আসলো। আর পাঠাও কমিশন গেছিল 19 টাকা, 10%। ওই ভাইয়েরা নামানোর পর আমার পাঠাও অ্যাকাউন্ট আবার ব্লক হয়ে যায়, মানে সাসপেন্ড হয়ে গেছিলো। তখন দেখলাম যে বকেয়া 445 টাকা হয়ে গেছে। আমি সাথে সাথে 100 টাকা বিকাশ দিয়ে বকেয়া পেমেন্ট করলাম, তারপর অ্যাকাউন্ট আবার সচল হইলো। তারপরে গুলিস্তান যে মাজারটা আছে ওইখান থেকে আমি পরের যাত্রী পাইলাম। ওই যাত্রী ডেস্টিনেশন হলো নিকুঞ্জ। উনি আবার সাথে করে ছোট্ট একটা বস্তা দেখছেন ওইটা লয়ে আইছে। এখন আমারে বলতেছে এটা বাঁধতে হবে। আমি বললাম কেন ভাই বাঁধতে হবে, দুজনের মাঝখানে রাইখা দেন, কোনো সমস্যা হবে না। তখন উনি বলতেছে ভাই এটা কিন্তু 25 কেজি ওজন। আমি বললাম কি বলেন ভাই। আমি ওইটা উঁচা করে দেখলাম ভাই মিনিমাম 20-25 কেজি তো হবেই, মানে ভালো মতো উঁচাও করতে পারতেছিলাম না এক হাত দিয়ে, এত ভারী। যাক, উনি ওইটা আমাদের দুইজনের মাঝখানে রাখলো। এখন প্রবলেম তো একটা হয়ে গেল, দুইজনের মাঝখানে রাখাতে যখন ব্রেক দিতাছি তখন ওইটা আমার পিঠে লাগতাছে, আর উনার দুই পায়ের মাঝখানে তো উনার ওই জায়গায় লাগতাছে। এখন কি করুম, গেলাম কষ্ট মষ্ট করে নিকেতন। ভাড়া আসছিল 159 টাকা, আর পাঠাও কমিশন গেছিল 18 টাকা। সময় লাগছিল 22 মিনিট, দূরত্ব ছিল 7.3 কিলোমিটার। ওই ভাইরে নিকেতনে ড্রপ করতে করতে 1:30 বাজে গেছে। আর আমার তখন প্রচণ্ড পানি পিপাসা লাগছে। আজকে সারাটা দিন মানে আমি একটা সেকেন্ডও সময় পাই না, এক গ্লাস পানি খাওয়ারও টাইম পাই নাই। একটা রিকোয়েস্ট এন্ড করার সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট ঢুকে যেতেছে, মানে পুরাই বাম্পার আজকে পাঠাওতে। ওনাকে ড্রপ করার পর সাথে সাথে আবার আরেকটা রিকোয়েস্ট ঢুকে গেল। ওই রিকোয়েস্টটা ছিল নিকেতন থেকে এক ভাইয়া যাব নর্দা। আমি তো জানি যে নর্দার ওইদিকে ওই মেট্রো রেলের যে খোরাখুরি চলতেছে, মানে প্রচুর জ্যাম হইব। আমি ভাবতেছি রিকোয়েস্টটা ক্যান্সেলই করে দিই। ইন ড্রাইভে দেখলাম কোনো রিকোয়েস্ট আছে নাকি আমার বাসার দিকে, দেখলাম ইন ড্রাইভে কোনো রিকোয়েস্ট নাই। শেষমেশ ওই নর্দার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। ভাই এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে অনেক ভুলই করছি, কারণ প্রচুর জ্যাম ছিল ওই রোডে। দেখেন ওই রোডের অবস্থাটা দেখেন। এই রোডটাতে আগেও অনেক জ্যাম হইতো, কারণ যমুনা ফিউচার পার্ক সামনে, বাসগুলো সবাই যাত্রী টাত্রী নামায়। আর এখন তো সামনের অর্ধেক রাস্তাই নাই, জ্যাম তো হইবই। তার উপরে আবার এই যে রিক্সা ভ্যান গাড়ি সব উল্টা আসে। এরা এমনভাবে আসে যে মনে হইতেছে উল্টাটাই রাইট, আমরা যেটা যাইতেছি এইটাই রং। সাইডে যে বড় বড় বাসগুলো দেখতেছেন এরা চাপ দিয়ে আমাদের ড্রেনের উপরে উঠাই দিতেছে। ড্রেনের উপরে যে পাতগুলো দেখতেছেন সিমেন্টের, এগুলোর উপর দিয়েও বাইক চালানো যায়, একটু উঁচা নিচা হয় এবড়ো থেবড়ো। কিন্তু মাঝে মাঝে দুইটা একটা এমনভাবে সাউন্ড করে ওঠে মনে হয় যে ভাইঙ্গা পইরেই যাবে। তাই ভয়ে আর কেউ নামতে চায় না ওইখানে, বা একটু নামলেও সামনে যেয়ে আবার রাস্তায় উঠে পড়ে। এই রোডের অবস্থা দেখে আজকে আমি মনে মনে ভাবছি আগামী 1 মাস এই রোড দিয়া, মানে নতুন বাজারের পরে এই রোড দিয়ে আমি আসুমই না। যদি যমুনা ফিউচার পার্ক আসতে হয় বা বসুন্ধরা আসতে হয়, সেই কুড়িল বা 300 ফিট দিয়ে ঘুরে আসুম দরকার পড়ে। আমার যাত্রী এখানেই নেমে যায়। ভাড়া আসছিল 122 টাকা, ডিসকাউন্ট ছিল 40 টাকা। পাঠাও কমিশন যায় 60 টাকা, মানে 5%। ওইখান থেকে ওই যাত্রীর নামে আমি ডিরেক্টলি গেলাম কুড়িল যে বিশ্ব রোড আছে ওই মোড়ে। ওইখানে আমি ইন ড্রাইভে দেখলাম যে আমার বাসার দিকে কোনো রিকোয়েস্ট আছে কিনা। দেখলাম নিকুঞ্জ থেকে একটা রিকোয়েস্ট আছে, 199 টাকা অফার করতেছে চক বাজার। আমি তারে 217 টাকা অফার করলাম, সে রাজি হইল। যাওয়ার পর যাত্রী আমার জিজ্ঞেস করতেছে কোন রোড দিয়ে যাবেন। আমি বললাম কুড়িলের ফ্লাইওভার দিয়ে উঠা মহাখালী বনানী দিয়ে চলে যাব, কারণ বাড্ডা রোডে প্রচুর জ্যাম। উনি বললো কুড়িল ফ্লাইওভার দিয়ে উঠতে হবে না, ওই নিকুঞ্জ থেকে একটু বামের দিকে গেলেই ওখানে কাটা আছে, ওদিক দিয়ে ইউটার্ন নেবেন। পরে তার কথা মতো গেলাম। ভাই কি যে ফাপরে বললাম, আমি তো জানি যে কাটা নাই, আমি তারে বলছিও যে কাটা নাই। উনি বললো না ভাই আছে, আমি গেছি 2 দিন আগে। ওই যে কিছু দুইটা কাটা আছে না, লোহা দিয়ে আটকানো থাকে, লোহার গেটের মতো, ওইখানে সামনে যায় বলে কি ভাই এটা তো খোলা ছিল এখন লাগায় দিছে।
পরে সেই এয়ারপোর্টের আগে যে ইউটার্নটা আছে ওইখান দিয়ে ঘুরে আসলাম আমরা। মানে 15-16 কিলোমিটারের রাস্তা সেই 22 কিলোমিটার হয়ে গেল। যাক, এই যাত্রীরা যখন নামাইছি, যাত্রী তো ব্যাপক খুশি। উনি আমারে বলতেছে, ভাই অনেক জলদি আমরা চলে আসছি, আর অনেক শর্টকাটে নাকি আমি নিয়ে আসছি। আমি তার বললাম, ভাই শর্টকাটের কিছু না, এটা তো ভাই একটাই রাস্তা। ভাড়া দেওয়ার সময় উনি আবার জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি আবার ফেরত যাবেন নাকি, তাহলে আপনার সাথেই আমি যাব। আর আমার ওই যে নর্দার যে জামটা আছে না, ওইটা ঠেইলা তেল গেছে সব বাইরে হয়ে। আমার আজকে এখন বাসায় যেতে হবে। বাসার কাছে দেখেই আমি এই রিকোয়েস্টটা নিয়েছিলাম। উনি আমার 520 টাকা দিয়েছিল, আমি তার 300 টাকা দিয়ে ওখান থেকে বাসার দিকে রওনা দিয়ে দিই। যখন আমি বাসায় পৌঁছাই তখন ঘড়িতে বাজে 3টা। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে আমি পাঠাওতে ইনকাম করছি 920 টাকা, আর ইনড্রাইভে মারছি 470 টাকা। দুইটা যোগ করলে 10 টাকা কম 1400 টাকা দাঁড়ায়। তাইলে আজকে সকাল 10:30 থেকে 3টা পর্যন্ত, মানে 4-4.5 ঘন্টায় আমার ইনকাম হলো 1400 টাকা। এখান থেকে যদি 200 টাকার তেলের খরচ বাদ দেন তাইলে থাকে 1200 টাকা, মানে ঘন্টা প্রতি 300 টাকার মতো। আরেকটা কথা বলতে চাই, আজকে এই 4.5 ঘন্টায় না আমি এক ফোঁটা পানি খাইছি, না আমি এক কাপ চা খাইছি। মানে আজাইরা খরচা বাবদ আমার 1 টাকাও যায় নাই। একবারে একদম ডাইরেক্ট বাসায় যাই আমি দুপুরে লাঞ্চ করছি। সো আমার একদম নেট আজকে যা ইনকাম হয়েছে। আজকের মতো যদি এখন থেকে প্রতিদিন এরকম ইনকাম হয় তাহলে তো ভালোই হইব। যদিও একটু আবহাওয়াটা গরম, কষ্ট হবে, তারপরেও 4-5 ঘন্টায় যদি 1400-1500 টাকা নিয়ে বাসায় আসা যায় তাইলে ভাই আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি কোনো কমেন্টের অ্যান্সার দেই নাই, তাও লাস্টে আমি একটা কমেন্ট পড়তে যাচ্ছি। এক ভাইয়া লিখছেন যে বাইকের নাম ট্রান্সফার করতে গেলে কি ড্রাইভিং লাইসেন্স লাগে কি না। ভাই এটার উত্তর আমার জানা নাই। আমার যে দর্শক যারা আছেন তাদের মধ্যে কেউ যদি জানেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমাকে। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, সাথে সাথে শেয়ার কিন্তু দিবেনই। সবাই একটা করে হলেও শেয়ার দিবেন, আর নতুনরা সাবস্ক্রাইব বাটনে একটা করে প্রেস করে দিবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।